বিরতির উপর ফিরলাম আজকের বাংলাদেশে। তুষার ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে 50 লক্ষ লোকের এই বিরাট ডেস্টিনি গ্রুপ, সেটি একটি খুব আনম্যানেজেবল বা টাইম বম কিনা, সেটি বলার আগে আমি বলে রাখি যে সুমি আমাদের একজন দর্শক, তিনি বলেছেন যে ডেস্টিনি যদি অবৈধ হয় তাহলে মন্ত্রী এমপিরা কি করে এসব কোম্পানির প্রোগ্রামে থাকেন। এই প্রশ্নের সঙ্গে আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে আপনারা কোন রাজনৈতিক দলকে চাঁদা দেন কিনা। আপনি উত্তর পরে দেন তুষার ভাই। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই যে কোনো এই ধরনের বড় প্রতিষ্ঠান, সেটা ডেস্টিনি হোক আর যেই হোক, তার যদি 50 লাখ লোকজন তার সাথে জড়িত থাকে, এটা ডেফিনেটলি ম্যানেজেবল। আসলে খুব কঠিন এটা ম্যানেজ করা। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, টাইম বমের মতো একটা ব্যাপার, যদি ঠিক মতো ম্যানেজ করা না যায়, এটা যে কোনো সময় যে কোনো একটা জায়গা থেকে ভেঙে পড়তে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত লোক, তাদের মধ্যে কেউ ডিস্ট্রিবিউটার, কেউ বায়ার অ্যান্ড সেলার, আর কেউ হচ্ছে ওনাদের শেয়ার হোল্ডার। কোথায় কে, কারণ ওনাদের সমস্ত প্রমোশন ম্যাক্সিমাম হচ্ছে ওয়ার্ড অফ মাউথ, একজনকে আরেকজনকে বুঝায়। সে যদি কোনো মিস ইনফরমেশন ফিড করে, কোনো ভুল লোভ দেখায়, দ্রুত টাকা আয় করার জন্য, লোক কালেক্ট করার জন্য সে যদি মিথ্যা কথা বলে, এইটাকে চেক করা কিন্তু অনেক কঠিন। ফলে আইন ছাড়া এমএলএম কোম্পানি যদি অপারেট করে, এই ধরনের সমস্যা হতে থাকবে, আরো বাড়তে থাকবে। এবং এটা আসলে একটা বিস্ফোরণোন্মুখ টাইম বম। আরেকটি বড় বিষয় হচ্ছে, ওনাদের অনেকগুলো জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে উনি উত্তর দিয়েছেন, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো আসলে আমাদের মধ্যে এক ধরনের অনাস্থার জায়গা তৈরি করে। যেমন একটা হচ্ছে যে ফরওয়ার্ড সেলিং। গাছ যদি মরে যায়, উনি বলেছেন ইন্স্যুরেন্স আছে, কিন্তু যদি সব গাছ মরে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিরও লালবাতি জ্বলবে। এটা একটা আর্থকোয়েক হলো ধরেন, বা ওই ধরনের কোন একটা প্রাকৃতিক দুর্যোগ হলো। কিন্তু সবচেয়ে বড় একটি সমস্যা আপনি চিন্তা করেন যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাজারে নাই, কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু মার্কেটিং হচ্ছে। যেমন ধরেন পালোনিয়া গাছ। এই পালোনিয়া গাছ কিন্তু আসলে ওনারা আমার ধারণা এখনো শুরু করেন নাই, কিন্তু এই পালোনিয়া গাছ কিন্তু বিক্রি হয়েছে। এখন এই কেন তাহলে শুরু হয় না কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে এটা এক ধরনের শেষ পর্যন্ত কি হবে? তাহলে কি পালোনিয়া গাছগুলো যদি ধরেন আপনি লাগাতে না পারেন, তাহলে কি টাকা ফেরত দিয়ে দিবেন? আর যদি টাকা ফেরত দিয়ে দেন, তাহলে যে টাকাটা আপনার কাছে আটকে থাকলো সেটা কি লাভ সহ ফেরত দিবেন? এরকম অনেক প্রশ্ন এসে আসবে। ফলে আমার মনে হয় যে ডেস্টিনির মতো একটি কোম্পানি ভালো যদি হয়ে থাকে, তাহলে সেটা কাজ করতে পারা উচিত। কিন্তু একটা আইনি ফ্রেমওয়ার্কের মধ্যে না আসলে এই যে আস্থার সম্পর্কটা, এটা বিভিন্ন জায়গাতে যে কেউ প্রশ্ন তুলতে পারবে, এবং তখন কিন্তু এই প্রশ্নগুলা একটা অনাস্থা তৈরি করবে, এবং অনেক সময় হয় কোম্পানি, না হলে ক্রেতা, না হলে ডিস্ট্রিবিউটার, কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে। ফলে আইন দরকার। প্রথমে আমার একটা কথা যে এমএলএম এর জন্য আইন অবশ্যই লাগবে, এবং সেই আইনটি পৃথিবীতে অন্যান্য দেশে যেখানে এমএলএম আছে তাদের সঙ্গে কথা বলে এক আন্তর্জাতিক মানের আইন থাকা খুবই জরুরি এমএলএম কেউ করতে চাইলে। দ্বিতীয় হচ্ছে ফরওয়ার্ড সেলিং এর বিষয় আসলে একটা সিদ্ধান্তে আসা উচিত। আর তৃতীয় হচ্ছে, যদি এই ডিস্ট্রিবিউটররা বা কেউ যদি প্রতারণামূলক বক্তব্য দেয়, যে প্রোডাক্ট যেটা না, রিক্রুট করার জন্য মিথ্যা কথা বলে লোকজনকে ডেকে আনে, তাহলে কিন্তু এই সমস্যা তৈরি হবে পর্যায়ে। সেটার জন্য কোনো আইন থাকা, যে শুধু এমএলএম কোম্পানির জন্য না, যারা বিক্রয় করবেন, বিক্রেতা হবেন, এরাও যাতে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে থাকেন এবং অন্যায় করলে শাস্তি পান, এইরকম থাকতে হবে। না হলে আমার মনে হয় যে কারো পক্ষে 50 লাখ কালকে 1 কোটি হবে, আরো নন ম্যানেজেবল হয়ে যাবে আইন না থাকলে। জনাব রফিকুল আমিন, 40 সেকেন্ড। আমরা এটা ম্যানেজ করি। আমাদের একটা অত্যন্ত হাইলি প্রযুক্তিগত ইআরপি সিস্টেম আছে, সেখানে তাদের ফিঙ্গারপ্রিন্ট হতে শুরু করে তাদের আইডি টাইডি সবই আছে। আমরা তাদেরকে টুকটাক যে হচ্ছে না তা না, পানিশমেন্ট দিচ্ছি, কম্পেনসেশন করতেছি। কি পানিশমেন্ট দিচ্ছেন? আপনারা নিজেরা বিচার করে? আমরা নিজেরা, আমাদের এই দেশের আইনে এটা হয় সেভাবে নয়। তাদের একটা লিডার থাকে, গ্রুপ লিডাররা বলে কেন এটা করছো, ঠিক আছে তোমাকে আমরা কান ধরে উঠবস। হ্যাঁ, কান ধরে উঠবস না, তাদেরকে যেটা করা প্রতীকী শাস্তি নাকি সত্যি সত্যি শাস্তি? আর্থিক শাস্তি দেওয়া হয়। এবং আরেকটা জিনিস যেটা বলছে উনি ফরওয়ার্ড সেল যেটা বলেন, ফরওয়ার্ড সেলের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে, যদি কোনো কারণে যদি সরকার আমাকে যদি গাছটা লাগাইতে না দেয়, আমরা কিন্তু প্যাকেজ রিপ্লেসমেন্ট করতে পারি। সে চাইলে এখান থেকে পণ্য থেকে রিয়েল এস্টেট এটা আছে, বাইব্যাক আছে, তারা আমি অনেক কিছু করতে পারি, ওদিক দিয়ে কোনো রিস্ক নাই। কিন্তু সরকারের কাছে থেকে আমি গত আইনের ব্যাপারটি আসলে বড় করে এসেছে, যে একটা আইন এবং নীতিমালা, একটা আইন এবং 1 বছর ধরে পারমিশন চেয়ে বসে আছি। আচ্ছা, আইন ও নীতিমালার বিষয়টি বড় করে এসছে। আজকের আলোচনায় আপনাদের কাছে দুটি বিষয় উঠে এসছে, অনেকগুলি প্রশ্ন আসছে, এবং জনাব রফিকুল আমিন অনেকগুলি বিষয়ের উত্তর দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল নূর তুষার অনেকগুলি যৌক্তিক ব্যাপারে প্রশ্ন তুলেছেন, কিছু সিদ্ধান্ত দিয়েছেন। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ।